৪৫ বছর ধরে পলাতক থাকার পর জিয়াউর রহমান হত্যাকাণ্ডের দণ্ডপ্রাপ্ত আসামি মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেনের হঠাৎ গ্রেফতারের ঘটনাটি দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। দীর্ঘ ৪.৫ দশক ধরে যিনি ভারতের বিভিন্ন এলাকায় ছদ্মবেশে লুকিয়েছিলেন, ২০২৬ সালে এসে ঢাকার বুকে তার এই নাটকীয় ধরা পড়ার পেছনে বেরিয়ে এসেছে এক ভয়ঙ্কর গোপন তথ্য যে এতকাল ভারতে পালিয়েছিল তার হঠাৎ ঢাকায় আসার কী কারণ। বাবার মতো তারেক রহমানকে হত্যা করার জন্যই কি মোজাফফরের দেশে পা রাখা? বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। গোয়েন্দা সূত্রগুলোর দাবি, মোজাফফর কেবল আত্মগোপন থেকে ফিরে আসেননি, বরং তার পেছনে ছিল এক গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্রের ব্লুপ্রিন্ট, যার মূল লক্ষ্য ছিল বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে হত্যা করে দেশে এক চরম বিশৃঙ্খলা সৃষ্টি করা। ক্ষমতার মসনদ বদলেছে এবং দেশের রাজনৈতিক মানচিত্র সম্পূর্ণ ওলটপালট হয়ে গেছে, কিন্তু এক অদৃশ্য শঙ্কা ও মৃত্যুর কালো ছায়া যেন এখনও তাড়া করে বেড়াচ্ছে দেশের শীর্ষ নেতৃত্বকে। একসময় প্রবাসে থাকা অবস্থায় তারেক রহমানের একটি কথা দেশের রাজনীতিতে বেশ আলোড়ন তৈরি করেছিল। তিনি বলেছিলেন, তার দেশে ফিরে আসার বিষয়টি একক নিয়ন্ত্রণাধীন নয়। শেখ হাসিনা সরকারের পতনের পরও যখন তিনি তার মা বেগম খালেদা জিয়াকে দেখতে লন্ডনের প্রবাস জীবন ছেড়ে তাৎক্ষণিকভাবে দেশে ফিরেছিলেন, তখন চারদিকে নানা সমালোচনা উঠেছিল, কিন্তু সেই সমালোচনার আড়ালে লুকিয়েছিল তারেক রহমানকে হত্যার নীল নকশা। আর এই ভয়েই তারেক রহমান দেশে হুট করে পা রাখেননি। আজ ২০২৬ সালে এসে তারেক রহমান ঠিকই স্বদেশের মাটিতে ফিরেছেন এবং দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন, কিন্তু কোটি কোটি মানুষের মনে আজ সবচেয়ে বড় প্রশ্ন হলো, সেই মৃত্যুর শঙ্কা কি আদৌ কেটে গেছে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে অতি সাম্প্রতিক কিছু চাঞ্চল্যকর ঘটনার মধ্যে। জামায়াত জোটের অন্যতম শীর্ষ নেতা এবং এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ বারবার প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে চরম সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় শঙ্কা প্রকাশ করে বলেছেন, তারেক রহমানকে যে কোনো মুহূর্তে খুন করা হতে পারে। এমনকি নিরাপত্তার স্বার্থে ঢাকার বাইরে কোনো জেলায় রাত্রি যাপন করতে পর্যন্ত নিষেধ করেছেন দেশের এই প্রবীণ সামরিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব। একজন অভিজ্ঞ সাবেক সেনা কর্মকর্তার কাছ থেকে এমন হাড়হিম করা সতর্ক বার্তা আসার ঠিক পরপরই রাজধানীর বুকে ঘটল ইতিহাসের সবচেয়ে বড় এবং নাটকীয় ঘটনাটি। গ্রেফতার হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের অন্যতম প্রধান আসামি মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেন। দীর্ঘ ৪৫ বছর ধরে যে ব্যক্তি কর্পূরের মতো বাতাসে মিলিয়ে গিয়েছিলেন, তিনি হুট করে এই ২০২৬ সালে কেনই বা ঢাকার বুকে ফিরে এলেন আর কেনই বা ধরা পড়লেন, তা নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই। ডিবির নিখুঁত তদন্ত আর আন্তর্জাতিক গোয়েন্দার সূত্র থেকে যে তথ্য এখন বেরিয়ে আসছে তা সত্যিই সাধারণ মানুষকে চমকে দেওয়ার মতো। গোয়েন্দার সূত্রগুলো নিশ্চিত করেছে, দীর্ঘ ৪.৫ দশক ধরে পলাতক থাকা মোজাফফরের এবারের মিশন আর অন্য কিছু ছিল না। তার একমাত্র টার্গেট ছিল জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৯৮১ সালের সেই অভিশপ্ত মে মাসের পর থেকেই এই মোজাফফর ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর প্রত্যক্ষ আশ্রয়ে ওল্ড মালদা এবং কলকাতার বিভিন্ন নিরাপদ আস্তানায় ছদ্মবেশে দিন কাটাচ্ছিলেন। নিজের পরিচয় সম্পূর্ণ গোপন রাখতে সে নিজেকে কখনো বিপ্লব সরকার, আবার কখনো জয় ব্যানার্জি নামে পরিচয় দিত। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো, বিগত সরকারের দীর্ঘ ১৫ বছরের পুরোটা সময় জুড়েই এই মোজাফফর কোনো বাধা ছাড়াই অত্যন্ত নিরাপদে বাংলাদেশের মাটিতেই অবস্থান করছিলেন। তৎকালীন সরকারের গোয়েন্দা প্রোটোকল তাকে সাধারণ মানুষের চোখ থেকে আড়াল করে রেখেছিল, কিন্তু ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র জনতার মহাবিপ্লবের পর যখন সেই সরকারের পতন ঘটে, তখন সে আবারও সীমান্ত পেরিয়ে তড়িঘড়ি করে ভারতে পালিয়ে যায়। তাহলে ২০২৬ সালের মেগা নির্বাচনের পর যখন তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হলো, ঠিক তখনই কেন এই দুর্ধর্ষ ক্যাডার পুনরায় ঢাকায় ফিরলেন? গোয়েন্দা নথির দাবি অনুযায়ী এক গোপন ও ভয়ঙ্কর কিলিং মিশন বা হত্যা পরিকল্পনা নিয়ে দেশে ফিরেছিলেন এই মোজাফফর। তাদের মূল উদ্দেশ্য ছিল যে কোনো মূল্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া এবং এর মাধ্যমে গোটা বাংলাদেশে এক ভয়াবহ বিশৃঙ্খলা ও জরুরি অবস্থার সৃষ্টি করা। এই মাস্টার প্ল্যান বাস্তবায়নের মোক্ষম সময় নির্ধারণ করা হয়েছিল আগামী ডিসেম্বরের আগেই। আর ঠিক এই কারণেই ভারত সীমান্তে বসে শেখ হাসিনা কিছুদিন আগেই ঘোষণা দিয়েছিলেন যে তিনি আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরছেন।
অর্থাৎ ভেতরের স্লিপার সেল মোজাফফর তার হত্যা মিশন সফল করবে, আর সেই সুযোগে তৈরি হওয়া চরম অস্থিতিশীলতার উপর ভর করে ক্ষমতাচ্যুত দস্যুরা পুনরায় ক্ষমতা দখলে রাজকীয় মঞ্চে আরোহণ করবে, এটাই ছিল মূল পরিকল্পনা। কিন্তু কেন তারেক রহমানকে সরাতে এতটা মরিয়া হয়ে উঠেছে প্রতিবেশী দেশ বা তাদের বিশ্বস্ত চক্র? এর উত্তর লুকিয়ে আছে দক্ষিণ এশিয়ার বর্তমান ভূ রাজনীতিতে। তারেক রহমান ক্ষমতায় আসার পর থেকেই বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে এক বড় ধরনের পরিবর্তন এসেছে। চীনের সাথে একের পর এক মেগা অর্থনৈতিক চুক্তি সম্পন্ন করা, ভারতের বিতর্কিত ও একপাক্ষিক ইকোনমিক জোন চুক্তি সম্পূর্ণ বাতিল ঘোষণা করা এবং পাকিস্তানের সাথে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের অভূতপূর্ব উন্নতি সবকিছুই প্রতিবেশী দেশের নীতি নির্ধারকদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সার্বভৌম বাংলাদেশের এই স্বাধীন এবং সাহসী পররাষ্ট্রনীতি তারা কোনোভাবেই সহজভাবে নিতে পারছেন না। তাই পথের কাঁটা সরাতে তারা তাদের পুরনো এবং বিশ্বস্ত অস্ত্র মোজাফফরকে মাঠে নামিয়েছিল, যাকে দিয়ে একসময় তারা জিয়াউর রহমানকে হত্যা করতে পেরেছিল। তবে ঘাতক চক্র হয়তো ভুলে গিয়েছিল যে বাংলাদেশ এখন আর আগের মতো অরক্ষিত নয়। ঢাকার মাটিতে এখন যেমন বাইরের বিভিন্ন গোয়েন্দা সংস্থার এজেন্টরা তৎপর, ঠিক তেমনি কাউন্টার ইন্টেলিজেন্স হিসেবে পাকিস্তানের শক্তিশালী গোয়েন্দা সংস্থা ISI ও পর্দার আড়ালে চরম সক্রিয়। আর এই দুই পরাশক্তির চরম গোয়েন্দা যুদ্ধের মাঝেই ভেস্তে যায় পুরো চাল। বিশেষভাবে ট্রেনিংপ্রাপ্ত এই স্লিপার সেল ঘাতক মোজাফফর ডিবির নিখুঁত ফাঁদে হাতে নাতে ধরা পড়ে যায়। ৪৫ বছরেও যে ব্যক্তিকে কোনো সরকার গ্রেফতার করতে পারেনি, তাকে হঠাৎ করে খুঁজে পাওয়ার পেছনে কাউন্টার ইন্টেলিজেন্সের বিশেষ তথ্য ও সমন্বয় না থাকলে কোনোভাবেই তা সম্ভব হতো না। আর এর সাথেই মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যায় শত কোটি টাকার আন্তর্জাতিক কিলিং স্কোয়াডের পুরো মহাপরিকল্পনা। প্রায় ৪ যুগেরও বেশি সময় ধরে আইনের চোখ ফাঁকি দিয়ে চলা এই মোজাফফরের গ্রেফতারি কেবল তারেক রহমানের জীবন রক্ষাই করেনি, বরং বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ও অমীমাংসিত এক অন্ধকার অধ্যায়ের রহস্য উদ্ঘাটন করেছেন। ১৯৮১ সালে ৩০ মে চট্টগ্রামের সার্কিট হাউসে একদল উগ্র সেনা কর্মকর্তার হাতে শাহাদাত বরণ করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি ও বীর উত্তম জিয়াউর রহমান। সেই ঘটনার পরপরই সামরিক বাহিনীতে শুরু হয়েছিল এক ভয়াবহ দমন অভিযান। আসল সত্য আড়ালে রেখে তৎকালীন সেনানিবাসের অন্যতম আলোচিত এবং বীর মুক্তিযোদ্ধা কর্মকর্তা মেজর জেনারেল MA মঞ্জুরকে চরম রহস্যজনকভাবে খুন করা হয়। এরপর তড়িঘড়ি করে এক দ্রুত বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে ফাঁসি দেওয়া হয় বেশ কয়েকজন সেনা কর্মকর্তাকে। বিভিন্ন গোপন ও নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, মোজাফফর হোসেনের সামরিক জীবনের শুরুটা ছিল বেশ বিতর্কিত। সে মূলত শেখ মুজিবুর রহমানের বিতর্কিত রক্ষী বাহিনীতে কমিশনপ্রাপ্ত একজন কর্মকর্তা ছিল। পরবর্তীতে রক্ষী বাহিনী বিলুপ্ত হলে তাকে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয় এবং ১৯৮১ সালে সে চট্টগ্রামের ২৪ পদাতিক ডিভিশনে কর্মরত ছিল। রক্ষী বাহিনীর সেই পুরনো আনুগত্য এবং জিয়ার প্রতি তীব্র ক্ষোভই কি তাকে সেই অভিযানে উদ্বুদ্ধ করেছিল, নাকি এর পেছনে ছিল বাইরের কোনো দীর্ঘমেয়াদী নীল নকশা? আপনার কি মনে হয় দর্শক? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।